নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, ইহুদিদের প্রাচীন ধর্মগ্রন্থে বলা আছে ঈশ্বরের অনেক নামের মধ্যে একটা হলো 42 অক্ষরে, আর যিনি সব থেকে সৎ একমাত্র তিনিই সেই নাম জপের অধিকারী। কিন্তু আমাদের রাজ্যে লোকসভার 42টা আসনে গণদেবতা কার ওপর তার কৃপা বর্ষণ করবেন, তারই আন্দাজ পেতে আপনাদের সামনে রাখবো সি ভোটারের সমীক্ষার দ্বিতীয় পর্ব। একেবারে কেন্দ্র ধরে ধরে সমীক্ষা চালিয়েছেন সি ভোটারের সমীক্ষকরা। তবে আবার বলি, সমীক্ষা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, সেই জন্য একে ধ্রুব সত্য মনে করে আনন্দিত হওয়ার কিংবা দুঃখিত হওয়ার কোনোটারই কোনো কারণ নেই। এটা আপনারা কি ভাবছেন তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। আর সমীক্ষায় যদি সব হতো তাহলে তো আর এই হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদের মতো বড় দেশে নির্বাচন করার কোনো দরকারই পড়তো না। আর সি ভোটারের এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনো সম্পর্ক নেই, আমাদের জার্নালিস্টিক জাজমেন্টেরও কোনো জায়গায় নেই এখানে। সমীক্ষক সংস্থার দেয়া সংখ্যাগুলো আমরা হুবহু আপনাদের সামনে তুলে ধরি মাত্র। 20 বছর ধরে আপনাদের সমীক্ষা দেখিয়ে আসছি, কখনো দ্য নিয়েলসন কোম্পানি, কখনো মোট, কখনো সিএসডিএস, কখনো সি ভোটার। সমীক্ষা বহুবার মিলেছে, বহুবার মেলেনি। সমীক্ষা কখনো 100 পেয়েছে, কখনো একেবারে 0 পেয়েছে। আর এই সমীক্ষা যখন চলেছে তখন অনেক দলেরই প্রার্থী ঘোষণাই হয়নি, হেভিওয়েটদের ঝোড়ো প্রচার তুঙ্গে ওঠেনি। পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যেই দীঘা থেকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরু ব্লাস্টের 2 জন মাস্টারমাইন্ডকে। এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো কিভাবে দিনের পর দিন ধরে পরিচয় পাল্টে কলকাতা আর দীঘার একের পর এক হোটেলে গা ঢাকা দিয়েছিল এই জঙ্গিরা। তবে শুরুতেই সমীক্ষা, এক নজরে দেখে নেব সি ভোটারের এই সমীক্ষার নানা খুঁটিনাটি তথ্য একেবারে শুরুতেই। আর ঠিক 7 দিন, তারপরই শুরু হয়ে যাবে লোকসভা ভোট। দিল্লির কুর্সিতে তাঁরা কাকে চান? ইভিএমে সেই মতই জানাবেন ভোটাররা। শেষ লগ্নে সমস্ত শক্তি দিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। সভা, সমাবেশ, রোড শো, আক্রমণ পাল্টা আক্রমণে একেবারে জমজমাট ভোট ময়দান। কিন্তু রাজনৈতিক দল ও প্রার্থীদের ভবিষ্যৎ যাদের ওপর নির্ভর করছে, সেই ভোটাররা কি ভাবছেন? তাদের পছন্দের পাল্লায় কারা এগিয়ে, তার আভাস পেতে এ রাজ্যের 42টি আসনে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। 5 জানুয়ারি থেকে 5 এপ্রিল, অর্থাৎ গত 3 মাস এই সমীক্ষা চালানো হয়েছে। 1,11,256 জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। তবে এই সমীক্ষা কোনোভাবেই রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, ভোটের ফল কি হতে চলেছে তার পূর্বাভাসও নয়, বরং ভোটারদের মন বোঝার একটা চেষ্টা মাত্র। অতীতে বেশ কিছু ক্ষেত্রে ভোট সমীক্ষার আভাস বাস্তবের কাছাকাছি পৌঁছেছে। যেমন 2009 সালের লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয় রাজ্যে 19টি আসন পেতে পারে কংগ্রেস তৃণমূল জোট। ফল ঘোষণার পর দেখা যায় তারা পেয়েছে 19টি আসনই। আবার বহুবার এমনও হয়েছে যে সমীক্ষার ইঙ্গিত পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। যেমন 2004 সালে লোকসভা ভোটের সময় প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয় দ্বিতীয়বারের জন্য বাজপেয়ীর ক্ষমতায় আসা কার্যত সময়ের অপেক্ষা। কিন্তু ভোটের ফলে মুখ থুবড়ে পড়ে বিজেপি। সরকার গঠন করে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ। 2015 সালে দিল্লি বিধানসভা ভোটের সময় সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয় সেখানে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা জোরালো। বাস্তবে আম আদমি পার্টির ঝাড়ু ঝড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় বিজেপি। 2015 বিহার বিধানসভা নির্বাচনের সময়ও অধিকাংশ সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছিল বিহারে সরকার গড়তে চলেছে বিজেপি। বাস্তবে বিজেপিকে অনেক পিছনে ফেলে সরকার তৈরি করে লালু, নীতিশ ও কংগ্রেসের জোট। সি ভোটারের এবারের সমীক্ষাতেও একাধিক সীমাবদ্ধতা রয়েছে। যেমন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি এখনও প্রার্থী দেয়নি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম জানার পর ভোটারদের প্রতিক্রিয়া এখনকার তুলনায় পাল্টাতেই পারে। এছাড়াও যে সময়ের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে তখনও অবধি আসানসোলে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। ভূপতিনগরে এনআইএর উপর হামলা হয়নি। তৃণমূলের তরফে এনআইএর এসপি এবং বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ তোলা হয়নি। সন্দেশখালী কাণ্ডে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়নি। অমিত শাহ এ রাজ্যে ভোট প্রচার শুরু করেননি। দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূলের ধর্ণা ঘিরে ধুন্ধুমার বাঁধেনি। ব্যাঙ্গালোর বিস্ফোরণে যুক্ত 2 জন বাংলা থেকে ধরা পড়েনি। অর্থাৎ সি ভোটারের সমীক্ষায় এই ঘটনাগুলির কোনো ছাপ পড়েনি। অথচ এই প্রত্যেকটি ঘটনায় রাজনীতির অনেক অঙ্ক উল্টে পাল্টে দিতে পারে। এক্ষেত্রে আরও একটা বিষয় এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এবার লোকসভা ভোট চলবে 44 দিন ধরে, অর্থাৎ 1.5 মাস ধরে। 19 এপ্রিল ভোট শুরু হবে উত্তরবঙ্গ দিয়ে, আর কলকাতায় ভোট রয়েছে শেষ দফায় 1 জুন।
এই ৪৪ দিনে কোনো ঘটনার জেরে বা কোনো ইস্যুকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতেই পারে, আর তেমনটা হলে ভোটারদের মনোভাবও পাল্টে যেতে পারে। তাই শেষ অবধি কি হয় তা জানতে অপেক্ষা করতে হবে ৪ঠা জুন ভোটের ফল ঘোষণা অবধি। এবিপি আনন্দ। দেখুন, সমীক্ষার দ্বিতীয় পর্ব শুরুর আগে আরেকবার আপনাদের বলে রাখি যে এখানে সি ভোটারের সমীক্ষকরা রাজ্যের ৪২টা কেন্দ্রকে ৩টে ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে কোনো দল কোনো কেন্দ্রে একেবারে স্পষ্টভাবে এগিয়ে থাকলে সমীক্ষকরা তাকে বলছেন ক্লিয়ার উইনার, আমরা বলছি সম্ভাব্য জয়ী। আবার জোট টক্কর হচ্ছে বেশ কিছু কেন্দ্রে, যেখানে ৩% ভোটের সুইং হলে সম্ভাব্য ফলাফল মুহূর্তে পাল্টে যেতে পারে। আবার কিছু কেন্দ্রে একেবারে হাড্ডাহাড্ডি টক্কর হওয়ার সম্ভাবনা, যেখানে মাত্র ১% ভোটের সুইং হলেই ফলাফল পাল্টে যাবে। এবার আসি সমীক্ষায়। শহরের কংক্রিটের জঙ্গলের মধ্যে থেকে এই গরমে অন্তত আজ শুরুতেই চলে যেতে ইচ্ছে করছে ডুয়ার্সের সবুজ অরণ্যে। প্রথম কেন্দ্র আলিপুরদুয়ার, সেই আলিপুরদুয়ার যেখানে একটানা ৩৭ বছর ধরে আরএসপি প্রার্থী জিতেছিলেন। প্রথম দফায় ভোট গ্রহণ ১৯ তারিখ আলিপুরদুয়ারের ভোট নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন প্রকাশ চিক বড়াইক। মনোজ টিগ্গা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক, তিনি বিজেপির টিকিটে, এবং জোটের প্রার্থী বাম প্রার্থী মিলি ওরাও। কি বলছেন সি ভোটার, কে এগিয়ে আছেন? সম্ভাব্য জয়ী মনোজ টিগ্গা, বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীকে এগিয়ে রাখছে সি ভোটারের সমীক্ষকরা। ডুয়ার্সের সবুজ অরণ্য থেকে আসুন এবার যাই কলকাতা উত্তরে। উত্তর কলকাতায় যেখানে দীর্ঘদিনের বর্ষিয়ান শাসক নেতা এবার বিরোধী শিবিরের প্রার্থী। জোট টক্কর নিঃসন্দেহে। 5 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় পরপর 3 বার উত্তর কলকাতা থেকেই জিতেছেন। সেই উত্তর কলকাতা যেখানে সপ্তম দফায় ভোট গ্রহণ হবে, শেষ দফায় 1 জুন উত্তর কলকাতার ভোট নেওয়া হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাপস রায় যার বিজেপিতে যোগদান নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল, তাপস রায় বিজেপির টিকিটে, এবং বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ ছিলেন কিছুদিন আগেও। প্রদীপ ভট্টাচার্য 53 বছর ধরে কংগ্রেস রাজনীতি করছেন। 3 জন হেভিওয়েটের মধ্যে টক্কর, কিন্তু সি ভোটারের সমীক্ষকরা অন্তত 5ই এপ্রিল অবধি কাকে এগিয়ে রেখেছেন? এগিয়ে থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সম্ভাব্য জয়ী উত্তর কলকাতা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সি ভোটারের মতে। দক্ষিণবঙ্গ থেকে এবার চলে যাই গৌড়বঙ্গে। মালদা দক্ষিণ, খুব ইন্টারেস্টিং লড়াই মালদা দক্ষিণে। মালদা দক্ষিণে আপনারা জানেন ডালুবাবু, তিনি গতবার জিতেছিলেন। এবার তার পুত্র ঈশা খান চৌধুরী কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন জোটের প্রার্থী হয়ে। এই মালদা দক্ষিণে তৃতীয় দফায় ভোট গ্রহণ, 7ই মে মালদা দক্ষিণে ভোট গ্রহণ। শাহনওয়াজ আলী রায়হান, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপির প্রার্থী, এবং ঈশা খান চৌধুরী কংগ্রেসের প্রার্থী। সি ভোটার কি বলছে? 5ই এপ্রিল অবধি যে সমীক্ষা চলেছে তাতে দেখা যাচ্ছে জোট টক্কর। 3% সুইং হলেই ফলাফল পাল্টে যেতে পারে। কি হতে পারে এই মালদা দক্ষিণের ফলাফল? কি বলছে? যদি সুইং না হয় তাহলে ঈশা খান চৌধুরী এগিয়ে রয়েছেন। আবার বলছি, জোট প্রার্থী কংগ্রেসের ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণে এগিয়ে আছেন অন্তত 5ই এপ্রিল অবধি, এমনটা মনে করছে সি ভোটার। গৌড়বঙ্গ থেকে এবার গন্তব্য জঙ্গলমহল, ঝাড়গ্রাম। একসময় বামেদের দুর্গ বলা হতো ঝাড়গ্রামকে। ঝাড়গ্রামে কালীপদ সোরেন, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন। প্রণত টুডু, তিনি লড়ছেন বিজেপির টিকিটে, এবং বাম প্রার্থী জোট প্রার্থী সোনামণি টুডু লড়ছেন জোটের প্রার্থী হিসেবে। 6ষ্ঠ দফায় ভোট গ্রহণ 25শে মে ঝাড়গ্রামের ভোট নেওয়া হবে। কি হতে পারে? সি ভোটার কাকে এগিয়ে রাখছে? 1%, আক্ষরিক অর্থে হাড্ডাহাড্ডি 1% ভোট সুইং হলেই ফলাফল পাল্টে যেতে পারে। তা সত্ত্বেও এই 5ই এপ্রিল অবধি কে এগিয়ে আছে? সি ভোটার বলছে বিজেপি প্রার্থী প্রণত টুডু, তাকে সম্ভাব্য জয়ী হিসেবে দেখাচ্ছে সি ভোটার। এবার কেন্দ্র জয়নগর। দেখব ওই ভোট ময়রা সুস্বাদু মোয়া কার প্লেটে আসতে চলেছে। জয়নগরে কি হতে পারে? সেই জয়নগর একসময় নিঃসন্দেহে বামফ্রন্টের দুর্গ ছিল। এসইউসিআইয়ের সঙ্গে একাধিক জায়গায় সংঘাত হতো। সেই জয়নগরে ভোট হচ্ছে 7ম দফায় 1 জুন। প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অশোক কান্ডারি বিজেপি প্রার্থী, এবং জোটের প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল। এদের মধ্যে মুখোমুখি লড়াই। সি ভোটার কি বলছে? কে এগিয়ে আছেন? হাড্ডাহাড্ডি এই আসনেও 1% ভোট সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে। আর যদি না হয়, না পাল্টায়, সুইং না হয়, সি ভোটারের মতে কে এগিয়ে? দেখব প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী। জয়নগর থেকে এবার সেলিব্রিটি কেন্দ্র ঘাটাল, যেখানে নির্বাচনী রাজনীতিতে একেবারে ঝলমল করছে রূপলী পর্দার গ্ল্যামার। এক অভিনেতার মুখোমুখি আরেক অভিনেতা, তার থেকেও বড় কথা এক সাংসদের মুখোমুখি এক বিধায়ক, তবে দুজনেই গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্যাকগ্রাউন্ড থেকে।
ঘাটালে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ, 25শে মে ঘাটালে ভোট নেওয়া হবে। দেব মানে দীপক অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিটে 2014, 2019-এ এইখান থেকে, এই ঘাটাল আসন থেকে বিপুল ব্যবধানে দেব সংসদে পৌঁছেছিলেন। তারপর বলেছিলেন তিনি এই ভোটে লড়বেন না। শেষ পর্যন্ত অবশ্য সিদ্ধান্ত বদল, নানা নাটকীয় পট পরিবর্তনের পর দেব আবার তৃণমূল কংগ্রেসের টিকিটে ঘাটাল থেকে লড়ছেন। হিরণ চট্টোপাধ্যায় বিধায়ক, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় বিজেপির টিকিটে একদম মুখোমুখি এবং পারস্পরিক সংঘাত, দুজনের বিবৃতির লড়াই দেখাই যাচ্ছে। তপন গঙ্গোপাধ্যায় জোটের প্রার্থী, তিনি লড়ছেন জোট প্রার্থী হিসেবে সিপিএম নেতা। ঘাটালে কি হতে পারে, কি বলছে সি ভোটারের সংখ্যা? সি ভোটার বলছে এখানে জোট টক্কর, 3% ভোট সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে, কিন্তু যদি না পাল্টায় 5ই এপ্রিল অবধি হাওয়া কার দিকে কিছুটা হলেও ঝুঁকেছিল। কি বলছে সি ভোটার? সি ভোটার বলছে দেব সম্ভাব্য জয়ী, ঘাটাল কেন্দ্র থেকে দেব। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। সুমনদা, প্রথমে বলবো যে আলিপুরদুয়ারের ক্ষেত্রে বিজেপি অ্যাডভান্টেজ এই কারণেই যে গত 21-এর নির্বাচনেও 7টা বিধানসভার মধ্যে 7টাতেই বিজেপি গিয়েছিল, সবগুলো বিধানসভা কেন্দ্রে গিয়েছিল। এবং ট্রাইবাল যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক 25%-এর মতন আছে, মানে আদিবাসী ভোট ব্যাংক। সব মিলে আমার সেকেন্ড পয়েন্ট থাকবে, জন বার্লা আগের প্রার্থী, তাকে কিন্তু প্রার্থী করা হলো, কিন্তু তারপরে উনি মানে ফুল ফেজে নেমেছেন, অভিমান ভুলে আবার নেমেছেন এবং জোরদার প্রচারে নেমেছেন। উত্তর কলকাতার ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে 1998-99 সালে যেভাবে আপনি দমদম সিমডম দেখেছিলেন, তপন শিকদার জয়ী হয়েছিল, সিপিআইএম দল কার্যত জয়ী করেছিল। পরে 2004 সালে জ্যোতি বসুর ইচ্ছে মতন মানে স্বাদ মেটানোর জন্য আবার ওটা ফিরিয়ে এনেছিল সুভাষ চক্রবর্তী। ফলে আমি কিন্তু দেখতে পাচ্ছি উত্তর কলকাতাতে কিন্তু দমদমের সিমডমটা থাকতে পারে, তপন শিকদারের সিমডমের থাকার সম্ভাবনা আছে। যদিও এন্টালি এবং মানে চৌরঙ্গীর যে মুসলিম ভোট, সেটা কি করে বিজেপি মেকআপ করবে সেটার অ্যান্সার বিজেপির কাছে আছে বলে আমি মনে করি না। মালদা এবং মালদা দক্ষিণের ক্ষেত্রে আমি বলতে পারি যে মানে এই সিটটা যদি কংগ্রেস জেতে, ইশাক খান জেতে, তাহলে বুঝতে হবে যে গণি পরিবারের প্রতি এখনো মানুষের আস্থা আছে। কারণ এই মানে গত বিধানসভা নির্বাচনে এই ইশাক খান সুজাপুরে 1,25,000 ভোটে হেরেছিল। ফলে সেই সিট যদি রিকভারি করতে পারে, তাহলে আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বা বিক্ষোভ চলছে এই মুহূর্তে, বা মানে অ্যান্টি ইনকমবেন্সি চলছে। গতবারও মালদা দক্ষিণের মার্জিন খুব সামান্য ছিল, 8,000। তারপরে ঘুরে গেছে 2021-এর নির্বাচনের নিরিখে 3 লাখের উপরে ভোটে পিছিয়ে আছে কংগ্রেস। তার সঙ্গে বিশ্বনাথদাকে আমি সমর্থন করে যোগ করব যে তৃণমূল কিন্তু 7টা বিধানসভার মধ্যে, আমি বারবার বিধানসভার হিসাবটা দিই, সেখানে কিন্তু 6টাতেই তৃণমূল এগিয়েছিল 21-এ। একদম। ঝাড়গ্রামের ক্ষেত্রে আপনাকে বলতে পারি যে কুর্মি ভোট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছি কুর্মি ভোট বিজেপির থেকে সরে যাওয়ার ফলে ওখানে কিন্তু কার্যত লাভ হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের। কুর্মীরা এবার নিজেরা প্রার্থী দেওয়ার সম্ভাবনা আছে। যদি কর্মীরা আলাদা করে প্রার্থী দেয়, তারপরে কিন্তু এই ছবিটা থাকবে কিনা সেই একটা প্রশ্ন থাকলেও জয়নগরের ক্ষেত্রে আমি বলতে পারি হাড্ডাহাড্ডি সত্যি লড়াই হচ্ছে। কারণ ওখানে আমি পরিষ্কার পোলারাইজেশনের রাজনীতি পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং সেখানে কিন্তু আমি বলবো যে যদি প্রচার ঠিক মতন করতে পারে, নিরাপত্তা ঠিক মতন থাকে, বিজেপি অ্যাডভান্টেজ থাকার সম্ভাবনা থাকবে। ঘাটালের ক্ষেত্রে আমি বলছি যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো কেশপুর। গতবার 92,000 ভোটে ওখানে লিড করেছিল দেব, এবং ওই লিডেই কিন্তু তাকে অনেকটা এগিয়ে দিয়েছিল। সেই 92,000 ভোটের লিড কিন্তু 20,000-এ নামিয়ে এনেছে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পরে। ফলে শেষ বিচারে কিন্তু শুভেন্দু ফ্যাক্টরটা ওখানে থাকছেই। বেশ, আমি যাদের কাছে যাবো, আলিপুরদুয়ার দিয়ে যখন শুরু করলাম, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 1977 থেকে 2014 অব্দি 37 বছর আরএসপি একটানা সেখান থেকে জিতেছে। তারপরে দেখা গেল যে আরএসপি নেতাকে তৃণমূল নিয়ে নিল, দশরথ তীরকে তৃণমূলের হয়ে লড়লেন, জিতলেন, কিন্তু তারপর ধরে রাখতে পারলো না, বিজেপি চলে এলো। এইবার কতটা ফ্যাক্টর, আমার ধারণা, আমি একটা জায়গায় বিশ্বনাথদার সঙ্গে একমত, সেটা হচ্ছে বিজেপির সেফেস্ট সিট যদি কিছু হয়, তার কারণ আবার আমি 21-এর হিসেবে যাব যে 7টার মধ্যে 7টাতেই বিজেপি জিতেছিল, এমনকি 2021-এও। হ্যাঁ, মানে নর্থ বেঙ্গলে বিজেপির যদি পশ্চিমবাংলায় কোনো গড় বলে ধরা হয়, তাহলে আমরা জানি যে ওই আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলো, আর এদিকে হচ্ছে মেদিনীপুরে যে জায়গায় শুভেন্দু অধিকারীর আছে। এবং এখানে আপনি জানেন যে বহুদিন ধরে আমরা এই শিডিউল্ড ট্রাইব কমিউনিটির মধ্যে একটা, প্রথম কথা নর্থ বেঙ্গলের বঞ্চনার একটা বিষয় মাঝে সাঝেই আমরা শুনতে পাই যে আলাদা করে উন্নয়ন, ইউনিয়ন টেরিটরি ইত্যাদি। এবং বিজেপির যে প্রভাবটা, যেটা আমরা 2021-এর নির্বাচনেও দেখেছিলাম,
অনেকেই একটু ওভার এস্টিমেট করেছিল, সেটা হচ্ছে বিজেপি কিন্তু একেবারে এখানকার আদিবাসী সমাজের মধ্যে, শিডিউল ট্রাইব কমিউনিটির মধ্যে সংগঠন গড়ে তুলেছে এবং সেই সংগঠনটা খুব শক্তিশালী একটা সংগঠন, এবং এই সংগঠনটা হয়েছে কিন্তু এক বামদের জায়গাটাকে সরিয়ে সেখানে তৈরি হয়েছে সেই জায়গাটা। বেশ, আমি উত্তর কলকাতায় যাই। অরূপ, উত্তর কলকাতায় এমনিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পুনর্নির্বাচনে এটা টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল, নানা জল্পনা ছিল, কিন্তু সেটা হতো না যদি না তাপস রায় বিজেপিতে জয়েন করতেন। মানবে না, প্রথমত উত্তর কলকাতার উত্তর তো এবিপি আনন্দই দিয়ে দিয়েছে যে উত্তর কলকাতা তৃণমূল। এবিপি আনন্দ দেয়নি, মানে সি ভোটার সমীক্ষা দিয়েছে, কিন্তু উত্তর সবসময় মেলে না সুমন, যেরকম এটা ঠিক কথা। 2009 যেটা তোমরা বলেছিলে সেটা একদম মিলে গিয়েছিল 2009, আবার 2016 আর 21 মেলে। অতীত বাদ দাও, এই সমীক্ষা আমি একদম পরিষ্কার অন ক্যামেরা দর্শকদের সামনে বলছি, এই সমীক্ষার সবথেকে বড় চ্যালেঞ্জ কি জানো? 44 দিন ধরে ভোট চলবে, 5 দিনে ভোটের হাওয়া পাল্টায়, 44-এ কিন্তু আমি আমি তোমাকে উত্তর কলকাতার আগে আমি যে দুটো জায়গা আমার পয়েন্ট, মানে আই এগ্রি টু ডিসএগ্রি আর নিশ্চয়ই। একটা হচ্ছে আলিপুরদুয়ার, যেটা তুমি সঠিকভাবে বলছো, আলিপুরদুয়ারের 7টা সেগমেন্টই এই মুহূর্তে আমাদের বাইরে, হাতের বাইরে, কিন্তু আলিপুরদুয়ারের মানুষের কাছে সবচেয়ে প্রশ্ন, কারণ বিজেপি কর্মীরাই জন বার্লার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। জন বার্লা শুধু একজন এমপি নন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তো একজন কেন্দ্রীয় সিটিং মন্ত্রী যতই প্রতিমন্ত্রী হন, তাকে টিকিট দিতে পারলো না বিজেপি, এত দুর্নীতির। আমি আসছি, ঠিক তেমনি উল্টো প্রশ্নটাও আসছে। দ্বিতীয় কথা, আমি ঝাড়গ্রামে, তোমার এই হিসেবে কিন্তু বসিরহাটে তাহলে নুসরাতকে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, টিকিট দিলে না, তাহলে তার ক্ষোভটা এখন যিনি প্রার্থী হয়েছেন তার ঘাড়ে পড়বে। আবারও বলছি, নুসরাত জাহান মন্ত্রী ছিলেন না, কেন্দ্রীয় মন্ত্রী। একটা জিনিস বুঝতে হবে, একজন কেন্দ্রীয় মন্ত্রী যার বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি স্থানীয় নেতাকর্মীরা, বিশেষ করে চা বাগানের শ্রমিকরা, এবং দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী যখন টিকিট না পান, সেইটা কিন্তু ফেস করাটা। এটা ভালো লাগছে যে প্রতিমন্ত্রীকে তুমি এত গুরুত্ব দিয়ে মন্ত্রী বলছো, সাধারণত তো হাফ প্যান্ট মন্ত্রী। না, হাফ প্যান্ট হলো তো মন্ত্রী, আমি প্রথমেই বললাম প্রতিমন্ত্রী হলো মন্ত্রী। শোন, আমি যা শেষ করিনি। দ্বিতীয় কথা, আপনি ঝাড়গ্রামটা দেখালেন, আমার ঝাড়গ্রাম ইন্টারেস্টের, কারণ আমি গত সপ্তাহ ঝাড়গ্রামে প্রচারে ছিলাম কালীপদ সরেনে। ঝাড়গ্রামের 7টা অ্যাসেম্বলি সেগমেন্টের 7টাতেই আমাদের লিড, সবচেয়ে কম লিড, আমি যদি ভুল না করে থাকি তাহলে গড়বেতায়। এর বাইরে টোটাল লিড যদি দেখা যায় 2021-কে আমি কনসিডার করলে 1,12,000-এর ওপরে আমাদের লিড। এবং ঝাড়গ্রামে এই মুহূর্তে যিনি প্রার্থী হয়েছেন, তিনি ঝাড়গ্রামের সেই আদিবাসী সমাজের কাছে একটা অন্যতম শ্রদ্ধার মুখ। তিনি তার কাব্যচর্চার জন্য, গানের জন্য তাদের কাছে একটা অন্য পরিচিতি রয়েছে। সামগ্রিকভাবে একটা ওভারঅল অ্যাকসেপ্টেন্স কালীপদ সোরেন খেলোয়াড়ের জন্য, শুধুমাত্র রাজনীতি নন, রাজনীতির বাইরের মানুষেরও যে সমর্থন। আমার মনে হচ্ছে ঝাড়গ্রাম তোমরা কি হিসেবে লিডটা শুনবে কত, 1,86,303 ভোটে গিয়েছিলে। হ্যাঁ, আমি বলছি, আমি তো বললামই আপনাকে 1 লক্ষের অনেক উপরে লিড আছে আমাদের। সেই জায়গায় আমার মনে হয় ঝাড়গ্রাম এবিপি আনন্দ আজকে সি ভোটারের যে সমীক্ষা, আমি ঝাড়গ্রামের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ডিফার করছি। জয়নগর তৃণমূল কংগ্রেস, ঘাটাল তৃণমূল কংগ্রেস, উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস, মালদা, আলিপুরদুয়ারের ক্ষেত্রে কি হবে সেটা তো বিজেপির ইনার ফাইটটা বিজেপি ভালো বলতে পারবে। মালদা দক্ষিণ আমরা অপেক্ষা করছি, কারণ মালদার মানুষ, এটা ঘটনা 2021-এর আগে কখনো মালদা তৃণমূল কংগ্রেসকেও দুহাত উপর করে দেয়নি। একমাত্র 2021-এই মালদার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত উপর করে আশীর্বাদ করেছে। এবার সেই রিফ্লেকশনটা 2024-এ থাকে কি বিধানসভার ভোট ছিল। রাজস্বী, যতগুলো সিট এই মুহূর্তে এখনো ফ্যাক্টর। ভারতীয় জনতা পার্টি 1 নম্বর কথা হচ্ছে লোকসভার নির্বাচন, প্রার্থী ম্যাটার করবে না, লোকে ভোট দেবে ইস্যু নিয়ে, দেশ নিয়ে কোথায় কি ইস্যুজ হচ্ছে। একটা ন্যাশনাল পার্টি, আপনি যতগুলো এখানে দাঁড়িয়ে এখন বলেন আলিপুরদুয়ার আমরা জিতবো, আমরা ঘাটাল জিতছি, ঝাড়গ্রাম জিতছি, নিঃসন্দেহে জিতবো বলতে পারো, আমরা বলছি না তো 42-এর কথা আমি বলছি না তো, আমি বলছি এইগুলোর মধ্যে। হ্যাঁ, জন বার্লা কোনো ফ্যাক্টরি হবে না, কারণ বিশ্বনাথ দা বলেই দিলেন ওখানে যেটুকু ছিল সেখানে উনি নিজেই নেমে গেছেন। আলিপুরদুয়ার একদম চোখ বন্ধ করে বিজেপি জিতবে। যদি কেউ বলে ঝাড়গ্রাম চোখ বন্ধ করে বিজেপি জিতবে, ফিগার কিন্তু অন্য কথা বলছে। ফিগার যা মানে লাস্ট ফিগার বলুক, যা কথা ফিগার বলুক, 2016-তেও আমরা ওখানে ধারে কাছেও ছিলাম না, কিন্তু আদিবাসী সংগঠন, আদিবাসী মানুষ না, তারা দেখছেন যে একজন আদিবাসী, একজন ব্যাকওয়ার্ড ক্লাসকে কে ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রথমবার হয়েছে, কে দিয়েছে, কারা পাঠিয়েছে, এই ভারত বিজেপি পাঠিয়েছে। মোদিজির কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তার কি ওবিসি ইবিসি কি আছে তারা দেখতে পাচ্ছে। একদম প্রান্তের গ্রামের মানুষটা, সে আজকে ইলেকট্রিসিটি পেয়েছে কার জন্য? নরেন্দ্র মোদির জন্য। ভোট চলে গেছে,
কোনো কর্মী ভোট যায়নি, আপনার যা হয় আপনি মনে করুন সেটা। পঞ্চায়েত নির্বাচনে চলে গেছে, সিরিয়াস। পঞ্চায়েত সেই কারণে তো তোমরা খারাপ রেজাল্ট করলে। নির্বাচনে আমরা তো 21-এও পাইনি, তো না, না, 21-এ আমরা 21-এ যে ভোট পাইনি, আমরা 21-এ আচ্ছা, যে বেশ, আমরা একটু ভোট এগোই। পাইনি, সেটা তো সৌমর পঞ্চায়েতে কাছে আমরা আসতে ভোট হবে। পেয়েছি। সৌম, কালকে আমরা তো তার এই আগেও সি কোথাও ভোটারের ভোট সমীক্ষা পাইনি। বলছে যে বহরমপুরে অত্যন্ত সেফলি, আমি বলছি নিরাপদ ব্যবধানে অধীর চৌধুরী এগিয়ে আছেন। আজকে মালদা দক্ষিণে টক্কর, কিন্তু একটা সম্ভাবনা কংগ্রেসের দুটো তো যথেষ্ট, মুখে আরো চওড়া হাসি ফোটার আমি কথা। চওড়া হাসির ব্যাপার না, আপনি একটু আগে দেখাচ্ছিলেন হ্যাঁ, যে আমরা দেখুন, আমরা আপনাদের এই আপনাদের সমীক্ষায় প্রথম যেটা দেখাচ্ছিল এর আগের সমীক্ষাতে, হ্যাঁ, তো আমাদের তো দয়া করে শূন্য দিয়েছিলেন, দেখাচ্ছিলেনই না। এখন আস্তে আস্তে দুটোতে, এখন পর্যন্ত দুটোতে এসছেন, আরও দেখাবেন। না, আগের কোন সমীক্ষা? এইবারই? হ্যাঁ, এবারই মানে যেটা মানে সম্ভাব্য কি হতে পারে, না, সেটা তো গোটা দেশের, ওটা তো হ্যাঁ, micro level এ তাতে হয়। পশ্চিমবঙ্গের স্থান ছিল, আমাদেরকে কিছু দেননি, মানে দয়া করে হোক আর এগুলো আসলে না, আস্তে না, আস্তে দয়ার ব্যাপার নয়। আসলে ওটা হচ্ছে যে ধরো ওটায় গোটা দেশের যা সার্ভে তার হয়তো হাফ দিয়ে, মানে অনেক বেশি, এক লক্ষাধিক স্যাম্পল সাইজ দিয়ে এটা হয়েছে। আমি স্যাম্পল কেন্দ্রবাড়ি সাইজ, হিসেব, আমি ওটা একদম স্যাম্পল আলাদা। সাইজে ওটা আবার দেখাবো সামনের আচ্ছা, সপ্তাহে। ওই স্যাম্পল সাইজকে ওটা second রেসপেক্ট phase। করেই বলছি, তখন হ্যাঁ। আপনারা দেননি, এখন দুটো দিচ্ছেন। আমরা 12-14টা সিটে লড়াই করব, তার মধ্যে 12-14টা পাবে। আর এবার লড়াই করব। আরে বলো পুরোটা। স্ট্রাইকিং রেট দেখবেন, আপনি স্ট্রাইকিং রেট দেখে নেবেন। আমাদেরকে তো নাম, না, না, আস্তে আস্তে আমরা তো দিচ্ছি না কিছু, মানুষ দেবে কিনা সেটা তুমি কনফার্ম স্ট্রাইকিং করো। রেট দেখবেন, নিশ্চয়ই। স্ট্রাইকিং রেট দেখলে বুঝতে পারবেন না, না, আমাদের ভোটে তোমরা তো হ্যাঁ। জেতার জন্যই লড়ো, জেতার জন্য এমনি লড়ো, যেমন হারার তারপরে জন্য লড়ো না। এখন একটু আগে আমার বন্ধু অরূপ 42টা। অরূপ একটা কথা সুন্দর বলেছে, দারুণ কথা বলেছে, এখানে মধ্যখানে আমাকে থামাতেও শুরু করেছিল। বলছে যে অভিযোগ, এর বিরুদ্ধে এর অভিযোগ, ওর বিরুদ্ধে অভিযোগ। আরে বাবা, উত্তর কলকাতা নিয়ে বলতে গিয়ে বলছিল এর বিরুদ্ধে ওর অভিযোগ, ওর বিরুদ্ধে তার অভিযোগ। আরে উত্তর কলকাতার প্রার্থীর বিরুদ্ধে ওদের দলের অভিযোগ, যে তিনি বিজেপির লোক। উত্তর কলকাতার দলের প্রার্থীর বিরুদ্ধে ওরা কিভাবে বাঁচাবে? ওদের দলের সেটাই প্রার্থীর বুঝতে বিরুদ্ধে পারলাম। ওদের কেন এরা দলের দিক প্রার্থীর দিয়ে অভিযোগ। যোগটা হয়নি? ওদের ঠিক, কেন এরা দিক দিয়ে আমি বেশ, আচ্ছা, 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 বেশ, আমি একটু খবরে ফিরি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বিজেপি প্রার্থী পাচ্ছে না, হ্যাঁ। সেখানে নিজের দল থেকে একটা পার্টি দিয়েছে হ্যাঁ। দুজনকে। তাহলে বিজেপি, এক্স বিজেপি, প্রেজেন্ট বিজেপি, তার বিরুদ্ধে কংগ্রেস লড়ছে। মানে সোজা তাহলে কথা- প্রদীপ ভট্টাচার্য, আমি বলছি আপনাকে, আপনি মিরাকেল অরূপ, রেজাল্ট দেখতে পাবেন উত্তর বেশ, কলকাতায়। বেশ, বেশ, বেশ। আমি আজকে এখানে বলে গেলাম আপনাকে। প্রদীপ দা আপনারা তো মিরাকেল আপনারা রেজাল্ট, তাকে পাঠিয়ে মিরাকেল দিয়েছেন রেজাল্ট তৃণমূলে। আমি মানুষ অরূপের কাছে মহিলা যাব। পাঠিয়ে অর্থাৎ দিয়েছে। সৌম্য মনে করিয়ে দিতে চাইছে যে কুণাল ঘোষ তিনি বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় প্রার্থী মানে দুজন বিজেপি প্রার্থী। হ্যাঁ, তো এটা আমরা বলেছি নাকি? কৌশলে মনে করে দিচ্ছে। না না দেখুন, এটা এটা আমরা বলিনি তো, আচ্ছা, কুণাল ঘোষ আচ্ছা, বলেছে। উত্তরটা শুনুন। হ্যাঁ, উত্তরটা তো সে তো G23 রাহুল গান্ধীর সম্পর্কে কি ব্যাস, বলেছে সেই রাহুল উত্তরটা গান্ধী, তো ও পেয়ে ভারত যাবে। আজকে দেখুন একটা এটা দলের ভারত দলের আছে। থাকলে, আমি আবারও ওর বলছি, সমস্যা হচ্ছে ইউক্রেন থেকে আসে, ইউক্রেন রাশিয়া আরে ওর হয়ে সমস্যাটা কত, AICC না PCC এটা না, ঠিক করে নিন। ইউক্রেন, রাশিয়া আগে ঘুরে তারপর AICC হবে না পশ্চিমবঙ্গে। PCC হবে আরে সেটা ঠিক কুণাল করে নিন। ঘোষের কথা আমাকে জিজ্ঞেস একটু করো, কুণাল ঘোষ কি আচ্ছা, বলে তুমি বলো না মাঝখানে ভাই? ঢুকতে বারণ করলে তো, তাহলে তুমি আরে শোনো ভাই, ভাই, কুণাল ঘোষ কি বলে তাহলে বলো? তুমি শোনো ভাই, আজকে যখন দুটো পেয়ে তোমার মুখে হাসি আরে ফুটেছে, দুটো না আরো পাবো, তোমরা কটা রাখতে পারবে না? আচ্ছা, আচ্ছা, তুমি- আচ্ছা, কটা পাইছে তো দেখাতে হবে। এবার মুর্শিদাবাদ নবাবদের জেলা, যেখানে সিপিএম এর রাজ্য সম্পাদক নিজেই দাঁড়িয়েছেন মোহাম্মদ সেলিম। নিঃসন্দেহে বড় প্রতিদ্বন্দ্বিতার আবহ মুর্শিদাবাদের ছবি কি দেখব? মুর্শিদাবাদে আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন, গৌরীশঙ্কর ঘোষ বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন এবং মোহাম্মদ সেলিম তিনি বাম প্রার্থী, সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি বাম প্রার্থী হিসেবে মুর্শিদাবাদ থেকেই দাঁড়িয়েছেন। তৃতীয় দফায় ভোট গ্রহণ মুর্শিদাবাদে 7ই মে, মুর্শিদাবাদে ভোট গ্রহণের দিন। সি ভোটার কাকে এগিয়ে রাখছে দেখব। আবু তাহের খান সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সি ভোটার বলছে। এবার আসবো নদিয়ার রানাঘাটে, যেখানে নিঃসন্দেহে বড় ফ্যাক্টর মতুয়া ভোট। আবার বলছি, বনগাঁ আর রানাঘাটে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। প্রথমে রানাঘাটে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন, জগন্নাথ সরকার বিজেপির টিকিটে লড়ছেন এবং অলোকেশ দাস বাম প্রার্থী জোটের প্রার্থী হিসেবে লড়ছেন। চতুর্থ দফায় রানাঘাটে ভোট গ্রহণ, 13ই মে রানাঘাটে ভোট নেওয়া হবে। সি ভোটার কি বলছে, কে এগিয়ে? সি ভোটার বলছে জগন্নাথ সরকার বিজেপির প্রার্থী, তিনি সম্ভাব্য জয়ী রানাঘাট কেন্দ্র থেকে। রানাঘাট থেকে এবার কলিয়ারি অঞ্চলে চলে যাই, কেন্দ্র আসানসোল। বিহারীবাবু শত্রুঘ্ন সিনহার মুখোমুখি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী SS আলুওয়ালিয়া। এই আসানসোল কেন্দ্র থেকেই দুবার বাবুল সুপ্রিয় পৌঁছেছিলেন সংসদে। আসানসোল কেন্দ্র সি ভোটার কি বলছে? শত্রুঘ্ন সিনহা আপনি জানেন, বিহারীবাবু দ্বিতীয়বার বিপুল ব্যবধানে 3 লক্ষেরও বেশি ব্যবধানে শত্রুঘ্ন সিনহা গতবার সংসদে পৌঁছেছিলেন এই আসানসোল কেন্দ্র থেকে। সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া
বহুজনকে কাটিয়ে জিতেন্দ্র তিওয়ারির নাম শোনা যাচ্ছিল, তিনি নন। শেষ পর্যন্ত বিজেপি গত সপ্তাহে ঘোষণা করলো 2-3 দিন আগে যে সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া তিনি হচ্ছেন বিজেপির প্রার্থী আসানসোল থেকে। জাহানারা খান জোট প্রার্থী, বাম প্রার্থী। চতুর্থ দফায় আসানসোলে ভোট গ্রহণ, 13ই মে ভোট নেওয়া হবে। এবার দেখব সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া এবং শত্রুঘ্ন সিনহা এবং জাহানারা খানের মধ্যে সি ভোটার আসানসোল কেন্দ্রে কাকে এগিয়ে রাখছে। একেবারে হাড্ডাহাড্ডি 1% ভোট সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে, কিন্তু যদি না হয় 5ই এপ্রিল পর্যন্ত, বারবার এই তারিখটাতে আমি জোর দিচ্ছি কারণ সি ভোটারের সমীক্ষা তখন শেষ হচ্ছে, 5ই এপ্রিল পর্যন্ত যদি কোনো সুইং না হয় কে এগিয়ে আছে, কি বলছে সি ভোটার? শত্রুঘ্ন সিনহা সম্ভাব্য জয়ী আসানসোল কেন্দ্র থেকে। আসানসোল থেকে এবার জঙ্গলমহলে আরেকবার চলে যাই, বাঁকুড়া কেন্দ্র। এই বাঁকুড়া কেন্দ্র একসময় বাসুদেব আচারিয়ার সঙ্গে নামের সঙ্গে প্রায় সমর্থক হয়ে গেছিল বাঁকুড়া, কি বলছে সি ভোটার? বাঁকুড়া কেন্দ্রে অরূপ চক্রবর্তী দাঁড়িয়েছেন, আমাদের স্টুডিওর অরূপ চক্রবর্তীর নেমসেক, তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে। সুভাষ সরকার কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বিজেপির টিকিটে লড়ছেন। নীলাঞ্জন দাশগুপ্ত জোটের প্রার্থী, বাম প্রার্থী, তিনি লড়ছেন এদের সঙ্গে। ষষ্ঠ দফায় বাঁকুড়ায় ভোট গ্রহণ 25শে মে। এই বাঁকুড়া থেকে বাসুদেব আচারিয়াকে একসময় রীতিমতো বিস্ময় সৃষ্টি করে মুনমুন সেন বাসুদেব আচারিয়াকে হারিয়ে দেন। তারপর অনেক জল বয়ে গেছে, আমি সেটা আলোচনায় আসবো। কিন্তু সি ভোটার বাঁকুড়া কেন্দ্রে কাকে এগিয়ে রাখছে দেখব। জোট টক্কর, অর্থাৎ 3% ভোটের সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে, কিন্তু সুইং যদি না হয় 5ই এপ্রিল অবধি কার দিকে পাল্লা ভারী ছিল, কি বলছে সি ভোটার? সুভাষ সরকার কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী, এই বাঁকুড়া কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী বলছে সি ভোটার। বাঁকুড়া থেকে এবার চলে আসবো কলকাতার একেবারে উপকণ্ঠে, ইতিহাসের শহর ব্যারাকপুর, রাজনীতির মহাভারতে যেখানে পার্থর মুখোমুখি অর্জুন। নিঃসন্দেহে বহু এয়ার টাইম বিভিন্ন চ্যানেলে এবিপি আনন্দ সহ এই ব্যারাকপুর কেন্দ্র নিয়ে এর চর্চায় ব্যয় করা হয়েছে। পঞ্চম দফায় ব্যারাকপুরে ভোট গ্রহণ, 20শে মে ব্যারাকপুরে ভোট নেওয়া হবে। পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেস প্রার্থী, রাজ্যের সেচ মন্ত্রী। অর্জুন সিং, তিনি ব্রিগেডের সভা থেকে জানতে পারলেন তার নাম ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা হলো না, অভিমান করলেন, বিজেপিতে গেলেন আবার, এবং সঙ্গে সঙ্গে প্রায় সঙ্গে সঙ্গে টিকিট নিয়ে নিশ্চয়তা। দেবদূত ঘোষ রূপলী পর্দা থেকে এর আগে টালিগঞ্জের প্রার্থী হিসেবে জোরালো লড়াই দিয়েছিলেন দেবদূত বাম প্রার্থী হিসেবে লড়ছেন, একেবারে জোট প্রার্থী হিসেবে এই ব্যারাকপুর কেন্দ্র থেকে। কিন্তু সি ভোটার কাকে এগিয়ে রাখছে দেখব। হাড্ডাহাড্ডি 1% ভোট সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে। আবার বলছি, হাড্ডাহাড্ডি কেন্দ্র, তা সত্ত্বেও যদি সুইং না হয়, সুইং ফ্যাক্টর যদি বাদ দিই, 5ই এপ্রিল অবধি কার দিকে পাল্লা ভারী দেখব। অর্জুন সিং বিজেপি প্রার্থী অর্জুন সিং ব্যারাকপুর থেকে সম্ভাব্য জয়ী মনে করছে সি ভোটার। বিশ্বনাথ চক্রবর্তী। দেখুন সুমনদা, প্রথমত বলবো মুর্শিদাবাদের যে আসন, মুর্শিদাবাদের আসনের ক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদ বিধানসভা সেগমেন্টটাতে বিজেপির এমএলএ আছে, আর করিমপুর কিন্তু আরেকটা অঞ্চল যেখানে বিজেপির প্রভাব আছে। কিন্তু সমগ্র 7টা বিধানসভা নিয়ে যে মুর্শিদাবাদ কেন্দ্র, সেখানে 18%-এর বেশি বিজেপির ভোট নেই। ফলে এই বিজেপির ভোটটা যদি লেফট সুইং করাতে পারে, মানে এইটা যদি হিন্দু ভোটারদেরকে বোঝাতে পারে ভাই তোমার ভোট দিয়ে লাভ নেই, তুমি মোহাম্মদ সেলিমকে ভোট দেব, তাহলে কিন্তু সম্ভাবনা। রানাঘাটের ক্ষেত্রে আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই যে এত খারাপ বাজারেও 2021-এ 1 লাখের উপর লিড ছিল মূলত মতুয়া সম্প্রদায়ের সমর্থনের ভিত্তিতে। ফলে জগন্নাথ সরকারের জয়ের সম্ভাবনা বেশি। এবার যেটা প্রশ্ন হচ্ছে, বিকল্পটা তৃণমূল দিতে পারেনি। তৃণমূল কি করেছে, বিজেপির থেকে মুকুটমণিকে দাঁড় করানোর ফলে তৃণমূলের একাংশ যেমন বিরাগভাজন হয়েছে, আবার বিজেপির মানুষও কিন্তু খুব মানে যে উৎফুল্ল হয়ে ওকে ভোট দিবে এমন ব্যাপারটা নয়। ফলে আমার মনে হয় যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেই ভুল ছিল তৃণমূলের। মানে আসানসোলের ক্ষেত্রে আপনাকে পরিষ্কার বলতে পারি, সিপিআইএম দলের এখন একটা যে মানে বলা যায় অর্গানিক ভোট ব্যাংক আছে, এবং সিপিআইএমের যে মাইনরিটি কমিউনিটির তরফ থেকে যে প্রার্থী দাঁড়িয়েছেন তিনি 15%-এর মতন যদি ভোট পান, তাহলে স্বভাবতই বিরোধী ভোটের বিভাজনের সুযোগটা এবারও কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে, যেটা সম্ভাবনা প্রবল। বাঁকুড়ার ক্ষেত্রে আপনাকে বলতে চাই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমি কেন সম্ভাবনা দেখছি, যে এই বাঁকুড়াতে বিপুল 1,74,000 ভোটে যিনি এগিয়েছিলেন সুভাষ সরকার, সেটাই বিধানসভার নিরিখে 17,000 ভোটে বিজেপি পিছিয়ে আছে এই লোকসভা কেন্দ্রের সেগমেন্টে। উপরন্তু বিজেপির অন্তর্দ্বন্দ্ব, বহুবার সুভাষ সরকারকে গোষ্ঠীদ্বন্দ্বের মুখে পড়তে হয়েছে, প্রার্থী করার ব্যাপারেও আপত্তি ছিল, মানে আরএসএস এর চাপে মানে এই প্রার্থী করতে হয়েছে। রঘুনাথপুর, শালতোলা থেকে শুরু করে ছাতনা, বাঁকুড়া, এই 4টা বিধানসভা এগিয়ে থাকলেও
তিনটে গুরুত্বপূর্ণ বিধানসভায় পিছিয়ে আছে বিজেপি, রানীবাগ, রায়পুর, তালডাংরা। বলে দিন। হ্যাঁ, বিরাট মার্জিন, আমি তো বলছি। এবং একই সাথে আপনাকে বলতে চাই, ব্যারাকপুরের ক্ষেত্রে আমি বলছি যে ইন ট্রু সেন্স গতবার 14,000 ভোটে জিতেছিলেন অর্জুন সিং, এবারও কিন্তু আমি বলছি পুরোপুরি একটা মার্জিনাল সিট, এবং এই সিটটা অনেকটাই নির্ভর করে আমডাঙ্গার রেজাল্টের উপর। আমডাঙ্গাতে পার্থ যদি খুব বড় লিড নিয়ে নেয় তাহলে কিন্তু ওই 14,000টা মেকআপ হয়ে যেতে পারে। আদারওয়াইজ কিন্তু এবারও প্রায় একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে কিন্তু ফটো ফিনিশ হবে, এবং অর্জুন সিং পুরনো অবস্থায় মানে পুরনো ভোট ব্যাংক পাবে কিনা সেইটা প্রশ্ন থাকছে। এবং আমডাঙ্গায় যদি পার্থভৌমিক বড় একটা লিড নিয়ে নিতে পারে, যেই সম্ভাবনাটা প্রবল আছে বলে আমি মনে করি। কারণ মানে আইএসএফ যেই মুহূর্তে মানে জোট থেকে বেরিয়ে গেছে সুমনদা, সেই মুহূর্তে কিন্তু বাম, কংগ্রেস এবং আইএসএফ নিয়ে যে লড়াই করতে পারতো, মাইনরিটি ভোটারদেরকে আকৃষ্ট করতে পারতো এবং তাদের ভোট পেতে পারতো, বলছি আইএসএফ বেরিয়ে যাওয়াটা কিন্তু মানে আমডাঙ্গাতে নতুন করে কিন্তু আইএসএফ আমার মনে হয় না বিধানসভার মতন এই প্রায় 50,000 ভোট পাবে। ফলে এইবার সেই ভোটটা যদি তৃণমূল কংগ্রেসে যায় তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেস কিন্তু একটা অ্যাডভান্টেজ অবস্থায় থাকার সম্ভাবনা। একদম, আমি ঠিক এই বাক্যটা থেকে যাদের কাছে যাবো, ব্যারাকপুর দিয়ে যদি শুরু করি, 7টা বিধানসভার মধ্যে 21 বিধানসভা ভোটে তার মধ্যে 6টাই তৃণমূলের দখলে ছিল। সুতরাং খুব, এবং গতবারের যদি মার্জিন দেখি অর্জুন সিংয়ের, সেটা কিন্তু 14,000-এর সামান্য বেশি। সুতরাং টাফ ফাইট। এবং কি ইন্টারেস্টিং, আমি কালকেও বলছিলাম যে বহু কেন্দ্রের অতীতটা মনে করলে চমকে উঠতে হয়। যেমন তমলুক মানেই লক্ষণ শেঠ, ব্যারাকপুর মানেই তড়িৎ তোপদার। 20 বছর ধরে বামেদের দুর্গ কেউ দাঁত ফোটাতে পারেনি। আমি বলছি সেইখানে কিন্তু ব্যারাকপুরে কি দেখতে পারে, কি হতে পারে। মানে ব্যারাকপুরটা ইন্টারেস্টিং, কিন্তু আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। এই যে মালদা সাউথে কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে মালদা সাউথে কংগ্রেস জিততে পারে সম্ভাব্য, তার মানে হচ্ছে কোথাও একটা বাম কংগ্রেসের ভোট এক জায়গায় আসছে এই যে ডেফিসিটটাকে মেক আপ করার জন্য। অথচ মুর্শিদাবাদে গিয়ে আমরা দেখছি যে মানে বাম কংগ্রেস জোটের মোহাম্মদ সেলিম পিছিয়ে আছেন। এখানে চিরকাল একটা যে ডিবেট মাঝে সাঝেই, এবং আমি যোগ করবো, এবার কিন্তু তুমি জেলায় বলো, কলকাতা শহরে বলো, বাম কংগ্রেস জোটটা অনেক মজবুত, ভালো করে অনেক মজবুত, এবং এটা 16 থেকে হতে হতে এখন একটা রূপ নিয়েছে। সেইখানে মুর্শিদাবাদের রেজাল্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটাই কারণে, যে মালদা এবং মুর্শিদাবাদ হচ্ছে এমন দুটো জেলা যেখানে মুসলিম মেজরিটি, এবং তারা কংগ্রেসের ওপর হিস্টোরিক্যালি কংগ্রেসকে ভোট দিয়েছে, এবং আলটিমেটলি যদি বিজেপি বিরোধী ভোট হয় তাহলে তৃণমূল যেমন তেমন কংগ্রেসকে দিলেও হচ্ছে বিজেপি বিরোধী তার জায়গাটা শক্ত হবে। কিন্তু মাথায় রাখতে হবে, গত লোকসভা ভোটের মার্জিন ছিল 2,26,000, বেশ বড় মার্জিন আবু তাহের। না, আমি এগ্রি করছি, এবং সেই জায়গা থেকেই আমার যেটা প্রশ্ন, বিকজ তখন তো আলাদা হয়ে এরা ভোট লড়েছে, এত ভালো জোট হয়নি, অর্জিত চৌধুরী আর মোহাম্মদ সেলিম একসাথে আসেনি। তার ফলে মুর্শিদাবাদ আর মালদা সাউথের রেজাল্টের ডিফারেন্সটা এই প্রশ্নটা তুলছে যে এই ভোট ট্রান্সফার নিয়ে বাম কংগ্রেসের মধ্যে মাঝে সাঝেই যে আগে আমরা যেটা শুনেছি, সেইটার কোনো প্রতিফলন আমরা এই সার্ভেতে দেখতে পাচ্ছি কিনা। বিধানসভার নিরিখে 4,84,648 ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, 4,84,000। আমি একে একে আসছি। প্রথমে আমি বাঁকুড়া দিয়ে, যেহেতু বিশ্বনাথ বললেন, বাঁকুড়ার ঘটনা 7টার মধ্যে 4টে সেগমেন্টে বিজেপি এগিয়ে রয়েছে। রঘুনাথপুর, সালতোরা, ছাতনা, বাঁকুড়া, এই 4টে টোটাল মার্জিন যদি আপনি দেখেন 18,000, 4টে বিধানসভা মিলিয়ে। সেখানে একা তালডাংরা, যেখানকার এমএলএ বর্তমানে অরূপ চক্রবর্তী যিনি প্রার্থী দাঁড়িয়েছেন, উনি প্রায় একাই মার্জিনটা রিকভার করে ফেলার জায়গায় রয়েছেন, কারণ ওনার নিজের কনস্টিটিউয়েন্সি অনুযায়ী। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্টর হবে রানীবাদ, যেটা বিশ্বনাথ বলতে গিয়েও থেমে গেলেন। রানীবাদে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা এতটাই হিউজ, 70,000-এর ওপরে, কারণ রানীবাদে হচ্ছে বিজেপি থার্ড। রানীবাদে লড়াইটা ছিল লেফটের সাথে, তার ফলে ওই একটা সেগমেন্টকে মেকআপ দেওয়া, তার সাথে ইন অ্যাডিশন টু দ্যাট কেকের উপর আইসিং, সুভাষ সরকারকে তালাবন্ধ করে রাখছে নীলাদ্রি শেখর দানা। সুভাষ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, চুরির অভিযোগে বিজেপি কর্মীরা সুভাষ সরকারকে তালাবন্ধ, আমরা করছি না। এবার আসছি ব্যারাকপুরে। ঠিক, কিন্তু রাজস্বী এখানেই বলবে যে ওটা বিধানসভা আর এটা লোকসভা। ব্যারাকপুরে গতবার যে ঘটনা ছিল, এটা ঘটনা ব্যারাকপুরের সিনারিওর সঙ্গে গতবারের সাথে এবার কোনো মিল নেই। কারণ গতবার ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ভাটপাড়ায় অর্জুন সিং নিজে ছিলেন, কাঁচরাপাড়া মুকুল রায় তখন দল ছেড়ে বেরিয়েছেন, শুভ্রাংশু রায় এমএলএ ছিলেন, জগদ্দলে এমএলএ ছিলেন পরশ দত্ত, তিনি পরশদার শারীরিক অসুস্থতার কারণে 3 বছর কনস্টিটিউয়েন্সি করতে পারেননি, কার্যত
কোনো নার্সিং ছাড়া ব্যারাকপুর লোকসভা ফ্লোটিং ছিল। সেই জায়গায় ফাঁকা মাঠে অর্জুন সিং গোল দেওয়ার যে সুযোগ পেয়েছিলেন, আজকে ব্যারাকপুর লোকসভা সাংগঠনিক এবং পার্থভৌমিক নিজের জেলার দায়িত্বে লিডার, তার সাথে মন্ত্রী থাকার সুবাদে সংগঠনকে তিনি আরও দৃঢ়ভাবে গ্রিপ করতে পেরেছেন। সোমনাথ শ্যাম থেকে সুবোধ অধিকারীর মতো নেতৃত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে সামগ্রিকভাবে ব্যারাকপুরে আমি আপনাকে বলছি সুমন, খুব খারাপ রেজাল্ট হলো। তৃণমূল কংগ্রেস অন্তত 50,000+ মার্জিনে জিতবে, খুব খারাপ রেজাল্ট হলো। আমি দায়িত্ব নিয়ে বলছি। এক, দ্বিতীয় কথা, রানাঘাট যেটা বললেন, নিশ্চিতভাবে রানাঘাটের সেগমেন্টগুলোতে বিজেপি অনেকগুলো বিধানসভা এগিয়ে রয়েছে। নবদ্বীপে পুণ্ডরীকাক্ষ সাহা, নন্দ সাহা ভুল প্রার্থী, হ্যাঁ, বিজেপির থেকে নিয়ে প্রার্থী দিয়েছো। প্রার্থীকে ভুল মানুষ বলেছে যে বিজেপিকে নেও কেন, তোমরা এত বিজেপির প্রতি প্রীতি কেন? তোমাদের তৃণমূলে কোনো লোক ছিল না? আমি বলি কোনো লোক ছিল না তৃণমূলে? আপনি বলে দিন, এত বিজেপি প্রীতি কেন? আপনি বলেছেন, শুনে নিন, আপনি তো অধ্যাপক মানুষ। রানাঘাটের তৃণমূলের প্রার্থী ভীষণ ভুল, কিন্তু উত্তর কলকাতায় প্রার্থী ভীষণ ঠিক, কারণ তৃণমূল থেকে নিয়ে বিজেপি দিয়েছে। বিশ্বনাথ এই যে সেলফ কন্ট্রাডিকশন, সেকুলার পার্টি কি গো? সেলফ কন্ট্রাডিকশন, একজন অধ্যাপক হয়ে একজন রাজনৈতিক বিশ্লেষক শেষই কথাটা শেষ করতে এত দাবি করো, একজন রাজনৈতিক বিশ্লেষক এত অধৈর্য মুশকিল। আমি রানাঘাটের ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি বলছি, রানাঘাটের ভোটটা পুরোটাই ডিফাইন করবে মতুয়া সমাজের ভোটের উপরে। গত পরশুদিন রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিতে গিয়েছিলেন মমতা বালা ঠাকুর। তাকে শপথ নিতে দেওয়া হয়নি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম উচ্চারণ করেছিলেন বলে। মতুয়া সমাজ এই অপমানের বদলা নেবে রানাঘাটের নির্বাচনে। মতুয়া সমাজ ঈশ্বর এবং আল্লাহর নামে শপথ নেওয়ার যে কথাটা উনি দেখেন, সংবিধানে আজ অব্দি কেউ কোথায় নিয়েছে? নরেন্দ্র মোদীকে এই কথাটা বলেছেন যে তিনি তার কোনো আরাধ্য ইষ্ট দেবতার নামে নিচ্ছেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে ভোটের ইস্যু করছে, এটা ফ্যাক্ট। না, ভোটের ইস্যু এটা হবে না, ভোটের ইস্যু কখনোই হবে না, কারণ এটা কনস্টিটিউশনে কোনো নেই, কনস্টিটিউশনে নেই, কারণ নাম নেওয়া যেতে পারে না। কালকে কেউ যে কারণ নাম নিতে পারে। আমি তোমার মা বৈষ্ণোদেবীর নামে জম্মু এন্ড কাশ্মীরে একদম, আমি সংবিধানের প্রশ্নে আমি তোমার সঙ্গে একমত, কিন্তু আমার প্রশ্নটা আলাদা। আমি সংবিধানের প্রশ্নে তোমার সঙ্গে একমত, আমার প্রশ্নটা আলাদা যে এই ইস্যুটাকে সামনে এনে তুমি বুঝতে পারছো যে তৃণমূল এটাকে মতুয়া সমাজের জন্য ইস্যু করে তুলছে, সেইটাতে মতুয়া সমাজের অপমানটাকে হেডলাইন করছে। এইটা কাজ হবে কিনা আমার প্রশ্নটা রাজনৈতিক, সাংবিধানিক নয়। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের জায়গায় কে গিয়েছেন? ভারতবর্ষের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন। সিএএ করে যে সমস্ত নাগরিকরা আজ অব্দি শুধুমাত্র তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী হাতুড়িয়া শাবল দিয়ে বিনাপানি দেবীর ঘর ভাঙছে, এই বিজেপি করিয়েছে, ওই বিজেপি দেখিয়েছে যারা একদম এমনি দেখুন ঠাকুরনগর নিয়ে বিজেপি আর তৃণমূল যে জায়গায় গেছে তাতে এই শাবল আর তালার অংশটা শুধু বাকি ছিল, সেটাও হয়ে গেল। হ্যাঁ, আপনি একটু আগে মুর্শিদাবাদ নিয়ে বলছিলেন, মুর্শিদাবাদে আবু তাহের খান, আমি মুর্শিদাবাদে আমরা 3-0 করব, আপনি লিখে রাখুন। আমরা মানে ইন্ডিয়া জোট তো, হ্যাঁ তৃণমূল 3-0 হবে। ঠিক ঠিক, তিনটেই তৃণমূল পাবে, ইন্ডিয়া জোটে আছে নাকি? তিনটেই পাবে। প্রদেশ কংগ্রেস করব আমরা। এআইসিসির সাথে আচ্ছা ডিস্ট্রিক্ট থেকে তৃণমূল 0 পাবে। হ্যাঁ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে তৃণমূল 0 পাবে। আর ব্যারাকপুর, বলছিল ব্যারাকপুরে এত কথা, ব্যারাকপুরের মানুষ কোনটা বিজেপির প্রার্থী কোনটা তৃণমূলের প্রার্থী বুঝতেই পারছে না। ভোট দেবে, আরেকটা দারুণ জিনিস, ভোট দেবে বুঝতে পারছে না তৃণমূলের সুমন, তৃণমূলের লোক কে বিজেপির লোক, যেখানে সিপিএম এর আর বিশ্বনাথ দা প্রার্থী, আর বিশ্বনাথ দা বলছে, কেন দল আর বিশ্বনাথ দা বলছে কোন প্রার্থী পাও না, আরে বিশ্বনাথ দা আপনি গুণ পাবেন না, আর বিজেপির লোক। আচ্ছা আমি আগেই বলেছিলাম যে নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছে, একটা হচ্ছে রানাঘাট, একটা বনগাঁ। এই মতুয়া সম্প্রদায়ের নিঃসন্দেহে এই মানুষ বিপুল পরিমাণ এই দুটো লোকসভা কেন্দ্রে থাকছেন, যার ফলে মতুয়া ফ্যাক্টর এখানে খুব বড়। এই অংশের শুরুতেই আসুন বনগাঁ কেন্দ্রে চোখ রাখি। এখানে আবার বলছি, প্রার্থীর ভাগ্য গড়ে দিতে বড় ভূমিকা থাকবে মতুয়া ভোটের। বনগাঁয় বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী, শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তিনি বিজেপির প্রার্থী, প্রদীপ বিশ্বাস জোটের প্রার্থী, কংগ্রেস নেতা। ৫ম দফায় বনগাঁয় ভোট গ্রহণ 20শে মে। সি ভোটার কাকে এগিয়ে রাখছে বনগাঁ কেন্দ্রে দেখুন। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তাকে সম্ভাব্য জয়ী হিসেবে সি ভোটার দেখাচ্ছে এই বনগাঁ কেন্দ্রে। এবার জঙ্গিপুরের ফল, জঙ্গিপুর বলতেই মনে পড়ে যায় দাদা ঠাকুরের সেই সরসুক্তি, আমি ভোটের লাগিয়া ভিখারি সাজিনো। কিন্তু কার ভোট ভিক্ষায় শেষ পর্যন্ত সাড়া দিতে পারেন জঙ্গিপুরের ভোটাররা দেখব। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত যে জঙ্গিপুর থেকে জিতেছিলেন, সেই জঙ্গিপুরে 3য় দফায় ভোট গ্রহণ 7ই মে।
জঙ্গিপুরে খালিলুর রহমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ধনঞ্জয় ঘোষ বিজেপির প্রার্থী, মর্তুজা হোসেন কংগ্রেসের প্রার্থী, জোট প্রার্থী। কি হতে পারে জঙ্গিপুরে? জঙ্গিপুরে সম্ভাব্য জয়ী খালিলুর রহমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সি ভোটার বলছে। জঙ্গিপুর থেকে এবার সোজা সাগর পাড়ে চলে যায় কাঁথি। অধিকারীগড় হিসেবে রাজনৈতিকভাবে পরিচিত ছিল কাঁথি। সেই অধিকারীগড় অটুট থাকছে কিনা তার জবাবও কিন্তু পাওয়া যাবে এই লোকসভা ভোটে। ষষ্ঠ দফায় কাঁথিতে ভোট গ্রহণ, 25শে মে কাঁথিতে ভোট নেওয়া হবে। উত্তম বারিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সৌমেন্দু অধিকারী শিশির অধিকারীর পুত্র এবং শুভেন্দু অধিকারীর ভাই এখানে বিজেপির প্রার্থী। এখনও পর্যন্ত বামের প্রার্থী বা কংগ্রেসের প্রার্থী বা জোটের প্রার্থী হিসেবে কারুর নাম এখনও ঘোষণা করা হয়নি। আমি ঠিক এইখান থেকে দেখাবো যে সি ভোটার এই কাঁথি কেন্দ্রে কাকে এগিয়ে রাখছে। সৌমেন্দু অধিকারী সম্ভাব্য জয়ী হিসেবে সি ভোটার বলছে কাঁথি কেন্দ্র থেকে। কাঁথি থেকে এবার চলে যাব গ্রামীণ হাওড়ায়, কেন্দ্র উলুবেড়িয়া। কেন্দ্র একসঙ্গে পর জিততেন সুলতান আহমেদ। উলুবেড়িয়া কি হতে পারে দেখাবো আপনাদের। সাজদা আহমেদ, সুলতান আহমেদ পৃথিবীতে নেই, সাজদা আহমেদ তার স্ত্রী। তৃণমূল কংগ্রেস এবারও সাজদা আহমেদকে প্রার্থী করেছেন। গতবার আপনারা জানেন বিপুল ভোটে সাজদা আহমেদ সংসদে পৌঁছেছিলেন। এই উলুবেড়িয়া কেন্দ্রে পঞ্চম দফায় ভোট গ্রহণ এবং 20শে মে উলুবেড়িয়া কেন্দ্রে ভোট গ্রহণ। বিজেপি প্রার্থী এখানে আছেন অরুণ উদয় পাল চৌধুরী, বিজেপির টিকিটে লড়ছেন। আজাহার মল্লিক জোট প্রার্থী, কংগ্রেস নেতা আজাহার মল্লিক উলুবেড়িয়া কেন্দ্রে লড়ছেন। সি ভোটার কাকে এগিয়ে রাখছে দেখুন। সাজদা আহমেদ গতবারের মতো সি ভোটারের এই সমীক্ষা বলছে 5ই এপ্রিল অবধি যা হাওয়া, এই সমীক্ষা 5ই এপ্রিল অবধি চলেছে। সাজদা আহমেদের দিকেই নিঃসন্দেহে পাল্লা ভারী। এবার চোখ রাখবো আর এক হেভিওয়েট কেন্দ্র যাদবপুরে। দেখুন গতকালও বলেছি যে সমীক্ষকদের মতে 42টা আসনের মধ্যে 3টে আসন এমন আছে যেখানে প্রথম তিনজন প্রতিদ্বন্দ্বীর ভোটের শতাংশ কাছাকাছি। সমীক্ষকদের মতে এটা সেই বিরল কেন্দ্রগুলোর একটা যেখানে প্রথম 3জন প্রার্থীর ভোটের ব্যবধান খুব কাছাকাছি, মানে লড়াইটা স্পষ্ট করে ত্রিমুখী। দেখব যাদবপুর কেন্দ্রে কি হতে পারে। যাদবপুর কেন্দ্রে নিঃসন্দেহে অত্যন্ত চিত্তাকর্ষক একটা লড়াই। যাদবপুর কেন্দ্রে 7ম দফায় কলকাতার সঙ্গে ভোট গ্রহণ। কলকাতা লাগোয়া যাদবপুরে 1 জুন ভোট নেওয়া হবে। সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের ভোট প্রার্থী এখানে। অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী, হেভিওয়েট প্রার্থী, দিল্লিতে রাজনীতি করেন। বিজেপি প্রার্থী এখানে অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সৃজন ভট্টাচার্য তরুণ তুর্কি নেতা, বামেদের সিপিএম নেতা, একেবারে জোট প্রার্থী হিসেবে যাদবপুরে মুখোমুখি লড়াই। আবার বলছি যাদবপুর হচ্ছে সেই 3টে আসন, এর আগে আপনাদের দেখিয়েছি রায়গঞ্জ, দমদমের পর যাদবপুর, সেই 3টে আসন যেখানে সি ভোটার বলছে ত্রিমুখী লড়াই হবে। 3জন প্রার্থীর ভোটের শতাংশই যথেষ্ট কাছাকাছি। কিন্তু কি হবে, কি ইঙ্গিত সি ভোটারে? সি ভোটার বলছে জোট টক্কর 3% ভোটের সুইং হলে এই ফলাফল পাল্টে যেতে পারে। কিন্তু যদি সুইং না হয়, 5ই এপ্রিল অবধি হাওয়া কোন দিকে ঝুঁকেছিল দেখব। যাদবপুর সায়নী ঘোষ সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী, একসময় অভিনেত্রী ছিলেন, এখনও অভিনয় করেন কিন্তু পাশাপাশি তৃণমূল করেন। সায়নী ঘোষ এবার যাদবপুর থেকে টিকিট পেয়েছেন। সি ভোটার বলছে 5ই এপ্রিল পর্যন্ত ত্রিমুখী লড়াই হলেও সায়নী এগিয়ে রয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী। প্রথমত বলবো যে বনগা ভারতবর্ষের মতন একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে 7টা বিধানসভায় তফসিলি জাতির অন্তর্গত। মানে যখন ডিলিমিটেশন হয়েছিল, ন্যাশনাল লেভেলে ডিলিমিটেশন কমিশন এটাকে খুব হাইলাইট করেছিল বনগা কনস্টিটিউয়েন্সিটাতে, যে একমাত্র লোকসভা কেন্দ্র যেটা সবগুলো বিধানসভা সেগমেন্ট হলো সংরক্ষিত তফসিলি জাতির জন্য। এবং মতুয়া সম্প্রদায়ের কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং বিজেপি ডেফিনেটলি অর্গানাইজেশনালি কিন্তু কিছুটা প্রেজেন্স সেখানে আছে। ফলে আমি মনে করি যে যে ছবিটা দেখানো হয়েছে কাছাকাছি একটা ছবি পাওয়া যাবে। দুটো পয়েন্ট যোগ করি। এক হচ্ছে যে 1 লক্ষেরও বেশি মার্জিন ছিল। ঠিক। 2 হচ্ছে যে 7টার মধ্যে 6টাতে বিধানসভা 6টাতে জিতেছিল বিজেপি। ঠিক। কিন্তু বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। কোনো ফ্যাক্টর হবে। তার থেকেও সব থেকে বড় প্রশ্ন সিএএ। আমি কিন্তু আবার বলছি আপনাকে সুমন্ত, যেখানেই তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে ক্যান্ডিডেট নিয়ে তৃণমূলে দাঁড় করিয়েছে, সেকুলার মানুষের পক্ষে কিন্তু ওই বিজেপির ক্যান্ডিডেটকে মানা খুব অসুবিধে। এমনকি বাবুল সুপ্রিয় 3টে সেটব্যাক আপনি দেখেছেন, বসেছিলেন হাঁটতে বসেছিলেন, 75,000 ভোটকে নামিয়ে 20-25,000 নিয়ে এসেছিল। ফলে বিজেপির ক্যান্ডিডেট নেওয়া মানেই যে তুমি হিন্দু ক্যান্ডিডেট নিয়েছো, ফলে সেকুলার মানুষের মাইন্ড সেটে কিন্তু বাধা পাবে। জঙ্গিপুরের ক্ষেত্রে আপনাকে পরিষ্কার করে বলতে চাই যে মানে আনপ্যারালাল তৃণমূল কংগ্রেস যদি সেফেস্ট কয়েকটা সিট হয়, তার মানে জঙ্গিপুর
3,65,722 ভোটে এগিয়েছিল বিধানসভা নিরিখে। আমি মনে করি যে 3 লক্ষের কাছাকাছি বা বড় ব্যবধানে যেগুলো তৃণমূল জিতবে তার মধ্যে জঙ্গিপুর অবশ্যই। আমি যোগ করে দিই 2004 থেকে 2012 অর্থাৎ রাষ্ট্রপতি হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এই জঙ্গিপুর সংসদে পাঠিয়েছিল প্রণব মুখোপাধ্যায়কে, এবং প্রণববাবু খুব অহংকার করে বলতেন যে সারা জীবন জঙ্গিপুর আমার ঠিকানা দিল, তার কারণ এর আগের তার নির্বাচনী লড়ার অভিজ্ঞতা, একেবারে বারবার হেরেছেন। জঙ্গিপুরের কাছে ব্যক্তিগতভাবে তার ঋণ স্বীকার করতেন প্রণব মুখোপাধ্যায়। কাথির ক্ষেত্রে বলতে চাই যে মানে শেষ ফ্যাক্টর কিন্তু শুভেন্দু অধিকারী। কেন বলছি যে এই এত খারাপ 21-এর খারাপ বাজারেও 29,154 ভোট কিন্তু ওখানে লিড ছিল, মানে কাথি লোকসভা ভোটের নিরিখে, লোকসভা ক্ষেত্রে 6টা সেগমেন্ট মিলে, এবং 6% পজিটিভ সুইং কিন্তু আনতে পেরেছিল শুভেন্দু অধিকারী। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কাথি লোকসভা কেন্দ্রে যে প্রেডিকশন হয়েছে তার কাছাকাছি রেজাল্ট হবে, অর্থাৎ বিজেপির পক্ষেই যাবে। উলুবেড়িয়া আরেকটা আমি আপনাকে বলছি, আরেকটা তৃণমূল কংগ্রেসের সেফ সিটের মধ্যে পড়ে, হাইলি পোলারাইজ। আমি বলছি আজকের থেকে না, বহুদিন থেকে হান্নান মোল্লা বছরের পর বছর, মানে 71 সাল থেকে 2009 অবধি একটানা বামেরা জিতে এসেছে। আমি বলছি যে বিজেপির উত্থানের পরে একটা হাইলি হিন্দু মুসলিম পোলারাইজ সিট পরিষ্কার আপনাকে বলছি যে এখানে মানে হিন্দুরা জানে যে বিজেপি জিতবে না, মুসলিমদের এতটাই সংখ্যাগরিষ্ঠ আছে, তারপরেও বারবার বিজেপিকেই ভোট দিয়ে যাচ্ছে। ফলে একটা হাইলি পোলারাইজড হিন্দু মুসলিম সিটের মধ্যে পড়ে উলুবেড়িয়া এবং অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। যাদবপুরের ক্ষেত্রে আপনাকে বলি এটা কিন্তু হাড্ডাহাড্ডিতে পৌঁছবে না, এটা বামেরা আমার উপরে রাগ করবে। মানে আইএসএফ যেই মুহূর্তে বেরিয়ে গেছে ভাঙড়ে, ওখানে ক্যান্ডিডেট যেখানে দিবে, আইএসএফের জোরে কিন্তু বাম কংগ্রেসের সম্ভাবনা ছিল যে লড়াইটাকে ক্লোজ নিয়ে যাওয়া বা জেতার মতন। যেই মুহূর্তে আইএসএফ ওখান থেকে বেরিয়ে এসছে, লড়াইয়ের থেকে কিন্তু অনেকটা দূরে ছিটকে গেছে এই বাম প্রার্থী। ফলে লড়াইটা দ্বিমুখী হবে, কিন্তু বহু ডিস্টেন্স দ্বিমুখী হবে। তৃণমূল কংগ্রেস অনেক বেশি অ্যাডভান্টেজ অবস্থায় থাকবে। এবং ফাইনালি আপনাকে যেটা বলতে চাই সুমনদা, যে দেখুন মানে এই যে ফলাফলগুলো আমরা দেখাচ্ছি, তারপরেও কিন্তু রাজনীতির অনেকটা অঙ্ক বাকি আছে। বড় বড় যারা ইম্পর্টেন্ট লিডার, নরেন্দ্র মোদীর মতন মানুষ, বা এই দক্ষিণবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারেই নামেনি। এই ফলে প্রচারের কি হবে, আপনাকে কালকেই বলেছিলাম যে 15 থেকে 20% সুইং ভোটার আছে। ফলে এই সুইং ভোটাররা শেষ বিচারে কিসের ভিত্তিতে ভোট দিবেন? এই সুইং ভোটাররাই কিন্তু শেষ বেলায় ভোট দেন, এমনকি ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করেন এবং তার ভিত্তিতে ভোট দেন। তাতে নানা রকম প্রলোভনও তাদের উপরে থাকে, রাজনৈতিক দলগুলো সেগুলো চেষ্টা করে। ফলে আমি শুধু জোর হাতে অনুরোধ করব যে এই ফলাফলগুলোকে আপনারা ধুবশত্রু ধরবেন না, এটাকে কেবলমাত্র একটা একাডেমিক এক্সারসাইজ হিসাবে প্লিজ বিচার করুন, এবং এতে মন খারাপের কোনো কিছু কারণ নেই। আমরা নানা ফ্যাক্টরগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি, এবং এটা আপনারা জয় পরাজয়ের বিষয় হিসাবে দয়া করে দেখবেন না, এবং আত্মতুষ্ট হওয়ারও কোনো কারণ নেই। বহুবার আমি বলছি, একাধিক আমাদের এই সমীক্ষা দেখিয়েছিলাম, আমি কালকে যাদের কাছে যাবো, কালকেও আমি দর্শকদেরও বলেছি যে আমার নিজের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। সেটা হচ্ছে বহু ক্ষেত্রে কাগজে কলমে সমীক্ষায় দেখা যায় যে মার্জিনাল সিটস, এই 1% সুইং, 3% সুইং। আমি বলছি এটা কিন্তু লোকসভা ভোটের ক্ষেত্রে হয় না। আলটিমেটলি যখন ভোটটা হয় তখন একটা প্রবণতার ভোট হয়, কোনো ওই আইল্যান্ড মানসিকতা হয় না, কোনো একটা দ্বীপের মতো একটা আলাদা থাকে না, যার ফলে যেগুলো এখন ওই 1% দেখাচ্ছে সেটা একটা বড় ব্যবধানে দেখা যাবে প্রার্থী জিতবে। না না, অ্যাবসলিউটলি কারেক্ট। প্রথম কথা, আপনি তো প্রথমেই দেখালেন যে সার্ভেজ ক্যান গো রাইট, ক্যান গো রং, এবং এইটার ওরকমভাবে দেখাননি। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা খুবই তাড়াতাড়ি, মানে এখনো আমাদের সেই রকম ভাবে ভোটের, ধরো না ভোট চলবে 44 দিন ধরে, 5 দিনে হাওয়া পাল্টে যায়। না, এই যে ধরুন বনগাঁর সিটটা, এখন আমরা সার্ভে দেখাচ্ছে যে বিজেপি অ্যাডভান্টেজ, কিন্তু লাস্ট এক সপ্তাহে বনগাঁয় মতুয়া বাড়িতে যা হয়েছে, মতুয়া মহাসংঘ বলেছে যে সরকার, কেন্দ্রে সরকার গঠন না অবধি সিএ এর তোমরা কোনো ফর্ম ফিল আপ করো না। মমতা ঠাকুরের যে শপথের ইস্যু, এ তো 5 দিন আগে ছিলই না, 5 দিন আগে ছিলই না। এবার এইখানে যে কি ডাইনামিক্স হবে এইটা বোঝাটা খুব মুশকিল। আমি শুধু একটাই কথা বলবো যে বিধানসভার ক্ষেত্রে যে সংখ্যালঘু ভোট, মানে বিশেষ করে মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে বিজেপিকে মেজরলি যাতে আটকাতে পারি, তৃণমূল সেই অ্যাডভান্টেজ পেয়েছে। লোকসভার ক্ষেত্রে যদি কংগ্রেস বাম অল্টারনেটিভ দিতে পারে, এখানে হচ্ছে আলটিমেটলি গিয়ে হচ্ছে ওই 543-র মধ্যে কটা বিজেপির পক্ষে আর কটা বিজেপির বিপক্ষে, সেই হিসেবটাও হতে পারে। হয়তো প্রধানমন্ত্রীর মুখ, লোকসভা ভোট, এক্স্যাক্টলি এই মেজর ফ্যাক্টরগুলো আছে। একটা জিনিস যেটা এখনো আমি এই সার্ভেতে মানে বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে ধরুন আমরা সবাই জানি যে উন্নয়নের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও উন্নয়নের দাবি করছেন, কেন্দ্র সরকারও উন্নয়নের দাবি করছে। এই যে বিভিন্ন জনকল্যাণমুখী উন্নয়নের যে
কর্মকাণ্ড তার কি প্রভাব এইটা, এবং ভোটাররা কাকে এটার জন্য রেসপন্সিবল করছে, মানে ভাবুন চাল কে পাঠাবে। আমি এবার রাজস্বীকে দিয়ে শুরু করি। যাদেরকে ন্যাশনাল হাইওয়ে দিয়ে চলাচল করতে হয়, যে সমস্ত মানুষের ন্যাশনাল হাইওয়ের কাছাকাছি থাকে, আমি কৃষ্ণনগরের কথা বলছি, ন্যাশনাল হাইওয়েটা ঠিক বাতকুল্লা দিয়ে নামছি যখন, তারপরে এই ডিএল রায় স্ট্রিটটা আমরা দেখতে পাই রাস্তাটার উন্নয়নটা কোথায় হয়েছে, কোন রাজ্য সরকার কি করেছে না করেছে আমরা সেটা বুঝতে পারি। আর রইল কথা, আপনি এখানে বনগা টনগার কথা বলেন, এগুলো চোখ বুঝে বিজেপি জিতবে, নেই কোনো সন্দেহ নেই। বনগা রানাঘাট এগুলো যদি কেউ দাবি করে থাকে যেগুলো আমরা জিতবো, বাম কংগ্রেস যদি বলে যে এই বাকি আত্মবিশ্বাসটা কি সিএ ঘোষণার জন্য বলছো? কোনো সিএ ঘোষণার জন্য নয়, একদম পরিষ্কার কথা, কাদের আমরা যা প্রতিশ্রুতি রেখেছি আমরা করেছি, আমরা যা যা বলেছি আমরা সেগুলো করেছি। রানাঘাট বললে তো মতুয়া ফ্যাক্টরের জন্য, সেখানে সিএ ফ্যাক্টর কি ফ্যাক্টর? মতুয়া ফ্যাক্টর আছে, বাঙালি হিন্দুর ভোট আছে, যে কথাটা উলুবেড়িয়াতে উনি ওখানে বললেন, আমরা কোথায় কার জন্য কে কাজ করেছি, বগটুই, দলুয়াখালী, জয়নগর, লোকসভায় ধর্মীয় মেরুকরণ হবে বলছো? ভারতবর্ষে কেন হবে না, নিশ্চয়ই হবে। আমরা রাম মন্দির তৈরি করেছি, আমরা পরিষ্কার ভাবে কথা বলছি, যেটা বলবো ডাঙ্কে কি চটে বলবো, আলাদা বলার কোনো জায়গাই নেই। তোমার থিওরি অনুযায়ী উল্টো কথাটা বলি, তৃণমূল তো তাহলে দৌড়টা শুরুই করবে 30% প্লাস থেকে। কি করে শুরু করবে? যেই আপনি বলবেন শুরু করবে, সঙ্গে সঙ্গে সেখানে দলুয়াখালী আছে, আইএসএ বেশিরভাগ কেন্দ্রে যেখানে লড়াইয়ের জায়গা ছিল সরে গেছে, হয় দুর্বল প্রার্থী দিয়েছে, নয়শাদ দাঁড়ায়নি, ডায়মন্ড হারবারে তো পুড়িয়ে মেরেছে। আসাম, উত্তরপ্রদেশ, তুমি কি দাবি করছো যে সংখ্যালঘু মানুষও বিজেপিকে ভোট দেবে? এটা বলছো তো উত্তরপ্রদেশ, আসাম, এখানে পশ্চিমবঙ্গে ধন্যবাদ জানাই সুমন যে ও স্বীকার করলো মুক্ত কণ্ঠে ধর্মের ভিত্তিতে ভোট চাইবে, রাম মন্দিরের ভিত্তিতে কেন ভোট চাইবে? আপনি যদি আপনার আমার কথা নিজের মতন করে বলেন, আমি তো সেটা প্রতিবাদ করবই। পরিষ্কার বললো এই কথা। আজকে এটা ভারতবর্ষের মানুষ যারা বেকার, তারা কর্মসংস্থানের দাবিতে ভোট না দিয়ে যদি রাম মন্দিরের জন্য ভোট দেন, তাহলে নিশ্চয়ই সেই সিদ্ধান্ত তারা নেবেন, সেটা তো আমরা কিছু বলতে পারি না। আমি শুরু করছি যাদবপুর দিয়ে, যেহেতু আমি নিজে যাদবপুর লোকসভা কেন্দ্রের একজন কর্মী, সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুরে সবচেয়ে ইন্টারেস্টিং দেখুন, যাদবপুরে গতবার বিকাশ দার মতো হেভিওয়েট ক্যান্ডিডেট সিপিএম দিয়েছিল, সেজন্য নিঃসন্দেহে ভালো ক্যান্ডিডেট, কিন্তু বিকাশ ভট্টাচার্যের মতো হেভিওয়েট ক্যান্ডিডেটকে প্রায় 4 লাখের মার্জিন ছিল বিকাশ দার সাথে, এবং বিজেপি কিন্তু আনকোরা ক্যান্ডিডেট অনুপম হাজরাকে বাইরে থেকে এনে দাঁড় করিয়েছিল, তাতেও মার্জিন প্রায় 3 লাখ ছিল তৃণমূল কংগ্রেসে। যাদবপুরের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, যাদবপুর সেগমেন্টের যে 7টা বিধানসভা, 3টে বিধানসভায় লড়াই হবে বামেদের সাথে তৃণমূলের, 4টে বিধানসভায় লড়াই হবে বিজেপির সাথে তৃণমূলের। আলটিমেটলি যাদবপুর লোকসভা কেন্দ্র যদি আপনি দেখেন, যেটুকু সিপিএম এর ভোট পাওয়ার সম্ভাবনা ছিল সেটুকু আজকে সিপিএম কি উত্তর দেবে বলুন তো? আজকে ভাঙড়ের ক্ষেত্রে সিপিএম কি উত্তর দেবে? কাকে ভোট দিবে? সুজনকে ভোট দেবে না আইএসএফ কে ভোট দেবে? সিপিএম তোমার দিকে তাকিয়ে প্রশ্ন করবে যে ডায়মন্ড হারবারে কি খেলাটা খেললে, কে তৃণমূলকে জিজ্ঞেস করবে। আমরা তো বলছি না নওশাদ সিদ্দিকী যাকে নওশাদ সিদ্দিকী 30 বার ঘোষণা করে তারপরে কেন পাশে ইন্ডিয়া জোটে, ওরা তো দারুণ জোটে রয়েছে, ইন্ডিয়া জোটে এত রয়েছে। আমার এখনো মনে পড়ে ব্রিগেডের মঞ্চে অধীর চৌধুরী বক্তৃতা দিচ্ছে, ভাইজান উঠলো আর মাইক নামিয়ে দিয়েছিল মোহাম্মদ। আমরা কোনোদিন জোট করিনি, ঠিক আছে ঠিক আছে, কোনোদিন আমাদের কিন্তু আমি বলছি ডায়মন্ড হারবারে নওশাদ না জানালে তোমাদের লাভ হলো না, লোকসান হবে, আবারও বলছি এইটুকু শুধু বলো। কি দিয়ে ম্যানেজ করলো? যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী, আপনি যেমন বলেন সেফেস্ট সিট তৃণমূলের জঙ্গিপুর, উলুবেড়িয়া, যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নীর জন্য নয়, তৃণমূল কংগ্রেসের জন্য 2 লক্ষ ভোটে সেফেস্ট সিট। আমি আপনি মার্ক করে রাখুন। দ্বিতীয় কথা, উলুবেড়িয়া, আমি আপনাকে ডিসএগ্রি করছি এই কারণেই, উলুবেড়িয়া সংখ্যালঘুর জন্য, উলুবেড়িয়া মাইনরিটি পার্সেন্টেজ নিশ্চয়ই আছে, কিন্তু আমি বলছি উলুবেড়িয়া কেন্দ্রের মধ্যে, আমি বলিনি শ্যামপুর বিধানসভা কেন্দ্র উলুবেড়িয়ার মধ্যে, যেটা হিন্দু প্রধান কেন্দ্র, এবং তৃণমূল কংগ্রেসের এইরকম বিধায়ক খুব কম আছে। আমি নাম করে বলতে পারি, শোভনদেব চট্টোপাধ্যায়, পুণ্ডরীকাক্ষর সাহা ছাড়া এইরকম বিধায়ক খুব কম আছে যারা 2001 থেকে টানা জিতে এসেছেন, তৃণমূল কংগ্রেসকে কোনোদিনও মুখ ফেরাননি 2024 সময় না। কিন্তু তুমি 7টার মধ্যে একটা বিধানসভা কেন্দ্রের কথা বলছো, পুলক রায় যেখান থেকে জিতেছেন সেখানে হিন্দু অধ্যুষিত, এই যে ধর্মের ভিত্তিতে বিভাজন করা, এই ন্যারেটিভটা আমি বলছি রেড রোড বা ইফতার পার্টিতে গিয়ে ভোটের ডাক দেওয়াটা ধর্মের বিভাজন নয়। আমি আসছি এবার আপনি যেগুলো দেখাচ্ছেন আমাকে বলতে দেবেন কেন্দ্রগুলো নিয়ে।
কাঁথিতে প্রত্যেকটা ইফতারে ডাক হচ্ছে বিজেপিকে একটা ভোট দেবেন না, এটা ভোটের ডাক নয়। কাঁথিতে বিজেপি এত রোডে কি হলো? কাঁথিতে বিজেপি এত কনফিডেন্ট জেতার বিষয়ে যে নিয়ে কথা বলো না অরূপ। বাক্যটা শেষ করুন, আমি যাবো সম্ভবত যাবো সময় গেছে। কাঁথিতে বিজেপি এত কনফিডেন্ট যে জিতেন্দ্র তিওয়ারিকে এনআইএ এসপির বাড়িতে খাম নিয়ে যেতে হয়, তারপর একটা লাইন এই প্রতিযোগিতামূলক ধর্মীয় মেরুকরণ, ওটা দুজনেই স্কুলে ফার্স্ট হবে, দুজনেই প্রতিযোগিতামূলক ধর্মীয় তুমি কোথায়, কংগ্রেস কোথায় দাঁড়িয়ে? বলছি এদের অবস্থা হচ্ছে, এরা রুটি রুজি রোজগার বাসস্থান দুটো সরকারি, যখন তাদের কেউ 12 বছর সরকার করেছে, কেউ 10 বছর করেছে, তারা বলার পরে তাদের প্রতিনিধি এখানে বলছে ধর্মীয় কারণে ভোট হবে। ছোট্ট একটা বিরতি, এক্ষুনি ফিরে আসছি, আরো এক ঝাঁক কেন্দ্রের ফলাফল আপনাদের সামনে রাখবো। সি ভোটারের সমীক্ষা কি বলছে, কি হতে পারে, জনমতের একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। ছোট্ট বিরতি, এক্ষুনি ফিরছি।